উনার বিচার না হওয়া পর্যন্ত উনি যাতে বেঁচে থাকে, উনার নিজের বিচারটা উনি দেখে যেতে পারে, উনার মরণোত্তর বিচারও মানুষ করতে পারে। উনার বয়স হয়েছে, তো আমি উনাকে বেঁচে থাকার জন্য দোয়া করি, কারণ উনার বিচারটা রেস্কুসি করতে চায় জাতি। জি জি আনোয়ার ভাই, আওয়ামী লীগ ছাড়া অবৈধ নির্বাচনের বৈধতা নেই জননেত্রী শেখ হাসিনা। আমরা দেখেছি যে সাম্প্রতিক সময়ে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন, এবং সেই সাক্ষাৎকার এখন সারা বিশ্বে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত সংবাদ। যদিও সেই সাক্ষাৎকারটি বাংলাদেশে নিষিদ্ধ করা হয়েছে, বাংলাদেশে সেটি যদি কোথাও সম্প্রচারিত হয় তাহলে আইনগতভাবে তারা ব্যবস্থা গ্রহণ করবে। উইদাউট আওয়ামী লীগ, উইদাউট শেখ হাসিনা কোনো নির্বাচন বা ভোট বাংলাদেশের মানুষ মেনে নিবে না, এটা কিন্তু পরিষ্কার। কিন্তু একটি জিনিস আমার মনে হচ্ছে, আপনি ইতিমধ্যে দেখেছেন যে পাকিস্তানি জেনারেলরা যারা 71 সালে সারেন্ডার করেছিল রেস্কুস ময়দানে যৌথ বাহিনীর কাছে, তারা কিন্তু ঘন ঘন বাংলাদেশে আসছে, এবং 1971 সালের মহান মুক্তিযুদ্ধে জাতির পিতাকে যখন তারা পাকিস্তানে মিলোয়ালি কারাগারে রেখেছিল, সেখানে গর্ত করেছিল, ফাঁসি দিবে বলে তারা সিদ্ধান্ত নিয়েছিল এবং বলেছিল ফাঁসি দিবে, উনাকে দেখিয়েও ছিল। কিন্তু উনি একটি কথাই সেদিন বলেছিলেন যে আমি এই বাংলার মানুষকে ভালোবাসি, তুমি আমাকে ফাঁসি দাও, কিন্তু আমার মানুষের কাছে লাশটি পাঠিয়ে দিও। তো সেদিন তারা 93 লাখ সৈন্য তাদের আত্মসমর্পণ করেছিল বাংলাদেশের মুক্তিযোদ্ধাদের কাছে, জাতির পিতার নেতৃত্বের কাছে, বাংলাদেশের সাধারণ মানুষের কাছে তারা হেরে গিয়েছিল। সেই যে প্রতিশোধ, এখন আপনি তাজুলদের যে লাফানি, এই যে তাজুল ইসলাম যে আইসিটি যে আপনার প্রসিকিউটর, সে একজন শিবিরের কর্মী ছিল, জামাতের কর্মী ছিল। এটা হলো যে কোর্ট তারা বসিয়েছে, এটা হলো তাজুলের কোর্ট, এটা জামাতের কোর্ট, যারা এই যে যুদ্ধ অপরাধীদের যে বিচার হয়েছিল সেই বিচারের প্রতিশোধ নেওয়ার জন্য এই ক্যাঙ্গারু কোর্ট বানিয়ে কোনো রায় অলরেডি তারা লিখে ফেলেছে যে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে যে পাকিস্তানিরা বিচার করতে পারে নাই বঙ্গবন্ধুকে, সেই বঙ্গবন্ধুর কন্যাকে তারা সেই পাকিস্তানিরা তাজুলদেরকে দিয়ে তারা বিচার করতে চায়। এইটা কি বাংলার মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এদেশের আপামর জনতা, বুদ্ধিজীবী সুশীল সমাজ, আমি বিশ্বাস করি কেউ এটা মানবে না। যদিও 5ই আগস্টে একটি ঘটনা ঘটেছিল, যে ঘটনা না বুঝে না খেয়াল করে আমি বলবো অনেকেই সে লাল হয়েছিল, যোগদান করেছিল ইমোশনালি, আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ অনেকেই। এখানে আমাদের অনেক ভুল ত্রুটি তো ছিল রাজনৈতিক কারণে, তারপরেও আমি বলতে চাই এই ভুল ত্রুটির মধ্যে দিয়েও যে জাতির পিতার সুযোগ্য কন্যা আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, এদেশের মানুষের প্রতি যে কমিটমেন্ট, ওনার যে ডায়নামিক লিডারশিপ, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে কন্ট্রোল রাখা, এই দেশকে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য স্বাস্থ্য, বাসস্থান, শিক্ষা এবং আন্তর্জাতিকভাবে আমাদের যে এই দেশের যে মান সম্মান যে বাড়িয়েছিলেন বা এই দেশকে একটি পর্যায়ে নিয়ে এসেছিলেন, এই দেশকে বিগত 14 মাসে এই খুনি রেজিম ডক্টর ইউনূসের নেতৃত্বে এই যে পাকিস্তান পন্থীরা যারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। শুনেন, আজকে সকালেও আমাদের সিলেটের একজন বড় নেতা আব্দুর রাজ্জাক, উনি আমাদের দক্ষিণ সুরমা আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট, ওনার পিতাও হাজী মওলুল হোসেন আওয়ামী লীগের একজন বড় নেতা ছিলেন, উনাকে বাসায় ঢুকে ছাদের মধ্যে ফজরের নামাজ পড়ে যখন পায়চারি করছিলেন সেখানে তারা খুন করেছে। আপনি দেখেন যে দেশের বর্তমান পরিস্থিতি কোন পর্যায়ে। আমাদের মা বোনরা আজকে সন্ধ্যার পরে কিন্তু 8টার পরে তারা সাহস পান না। আপনি একজন নারী নেত্রী, আপনি একজন প্রগতিশীল নেত্রী, আপনি হল্প করে কি বলতে পারবেন যে আজকে সাহস করে সন্ধ্যার পরে আপনি ঢাকা শহরে হাঁটতে পারবেন? নো। আজকে যারা বলেছিলেন যে পৃথিবী আপনার মন খাপে না, যে একজন আমাদের শিক্ষক ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বোন, উনি যে চিল্লাই 5ই আগস্টে বলেছিলেন যে আপনাদের বুক কাঁপে না, উনার বুক এখন কাঁপে না, যে লক্ষ লক্ষ মানুষ আজকে বন্দী, আজকে শত শত নেতা কর্মীকে হত্যা করছে, আজকে মায়ের সামনে মেয়েকে দর্শন করছে,
বাপের সামনে মেয়েকে ধরে নিয়ে যাচ্ছে। এটা তো পাকিস্তানি না 1971 সালে ওই করেছিল। কিন্তু এরকম আমার 70 সালে জন্ম হয়েছে, আমার কেন যেন মনে হচ্ছে এরকম বোধহয় অনেক জায়গায় হয় নাই। কিন্তু আজকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, এই যে তাদের যারা পাকিস্তানিদের যারা প্রজন্ম যারা জেনারেট করে, যে জেনারেশন বাই জেনারেশন, তারা কিন্তু এইগুলা করছে। তারা অত বিহাইন্ড দি সিন তারা অনেক জিনিস ঠান্ডা মাথায় এগুলা করছে। এবং আমি মনে করি মুক্তিযুদ্ধের সপক্ষে বেছে বেছে তারা সবাইকেই হত্যা করবে। এবং যারা লাপাচ্ছে এদের পিছনে, যারা স্বপ্ন দেখছে তারা ক্ষমতায় যাবে, তাদের কি হিসাব হয় সামনে তারা দেখার অপেক্ষা রাখে। তো আমি বিশ্বাস করি নো বুট মানুষ অলরেডি বলা শুরু করেছে। এবং আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন দেশের মানুষ হতে দিবে না, এবং আওয়ামী লীগ ছাড়া কোনো নির্বাচন হতে দিবে না। শুধু আওয়ামী লীগ আর আপনার জননেত্রী শেখ হাসিনা নয়, এখানে জাতীয় পার্টি সহ প্রায় 25টি দলই তো অংশগ্রহণ করে নাই। আমাদের দেশের নিবন্ধিত দলের সংখ্যা তো 55, এখানে তো তারা 25টার নিচেই 23টার মতো দল সেদিন তারা ভাঙাচোরা নিয়ে যেতে পেরেছে। তো আমি বিশ্বাস করি এদেশের ম্যাক্সিমাম মানুষ এখন এদের উপর কোনো আস্থা নাই। এরা কি করছে, বেসিক্যালি যে জিনিসটা তারা বিদেশিদের হাতেই দেশটাকে তুলে দিতে চায়, কিন্তু তারা এগুলা যে করছে দেশের মানুষ আস্তে আস্তে এটা টের পাচ্ছে। আপনি যেহেতু বাংলাদেশে থাকেন, আপনি নিজে একজন ভিকটিম, আপনাকে কিভাবে নির্যাতন করা হয়েছে, আপনি একজন বাংলাদেশের একজন অত্যন্ত প্রতিদ্বন্দ্বী আমাদের রাজনৈতিক এবং কালচারাল অ্যাক্টিভিস্ট, কিন্তু আপনাকে যেভাবে অপমান করেছে দেশবাসী দেখে হতবাক। খালি আপনি না, অনেকেই, আমাদের শ্রমিক, তারপরে আমাদের শাওনা পাশো, অনেককেই, কিন্তু অনেক নিরীহ যারা রাজনীতি করেন না তাদেরকে কিন্তু অপমানিত হতে হয়েছে। এই জিনিসগুলা কিন্তু আমাদের 50% উইমেন্স ইন বাংলাদেশ তারাও কিন্তু এগুলা বুঝতে শুরু করেছেন। তো আমি বিশ্বাস করি এরা নির্বাচন করতে পারবে না জননেত্রী শেখ হাসিনাকে ছাড়া, আওয়ামী লীগকে ছাড়া। এটা আমি বিশ্বাস করি এবং বাংলার মানুষ এটা বিশ্বাস করে নিয়ে আসছে। পাকিস্তানের সাথে এই যে ব্যবসা বাণিজ্য এত খাতির, এত দহরম মহরম, এই পুরো বিষয়টাতে বাংলাদেশ থাকুক না থাকুক কিছু যায় আসে না। আমিন ভাই বললেন, আপনার বক্তব্য কি? শুনেন, বিষয়টা হলো দুইটা বিষয়। একটা হলো আনমানি অ্যান্ড লিভ দ্য কান্ট্রি। এই যে বর্তমান যে দখলদার, জবরদখলদার, এই যে কুনি রেজিম, যারা দখলদার, ডক্টর ইউনূসের নেতৃত্বে যারা এখন এই মুহূর্তে এই যে ইন্টারিম গভর্নমেন্টে আছে, এদের মেইন স্লোগান হলো আনমানি লিভ দ্য কান্ট্রি। তারা তাদের সবকিছুই রেডি, তারা চলে যাবে। যেহেতু তারা অবৈধ, অসাংবিধানিক, তাদের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, তারা জানে তাদের বিচার বাংলার মাটিতে হবে এবং এদেশে তারা কেউ থাকবে না। এবং তাদের ইনভেস্টমেন্টটা কোথায়? পাকিস্তানে। তারা যাবেও পাকিস্তানে। তো এই জন্য তারা ইন্ডিয়ার থেকে জিনিস কিনে সেখানে কমিশন নিয়ে, দুবাইতে কমিশন নিচ্ছে, বিভিন্ন দেশে টার্কিতে নিচ্ছে, এবং আরো 2-1টি কান্ট্রি আছে, এগুলা কিন্তু ইনফরমেশন আছে আমাদের কাছে, সামনে আপনাদেরকে উপস্থাপন করব। তবে প্রপারলি করতে চাই, কারণ এরা এই কাজগুলো করছে, করে তারা 60,000 কোটি টাকা ডক্টর ইউনূস ইতিমধ্যেই পাচার করে দিয়েছেন প্যারিস, তারপরে পাকিস্তান, আরো টার্কি, দুবাই, এগুলাতে। কারণ তারা জানে এই দেশে তারা থাকতে পারবে না, এই দেশের মানুষ তাদেরকে থাকতে দিবে না। এখন যেহেতু তারা জোর করে আছে, প্রশাসন, ডিজিএফআই, এনএসআই, তারা পুলিশ প্রশাসনকে, আজকেও কিন্তু শত শত নেতাকর্মীকে, নিরীহ নেতাকর্মীকে তারা গ্রেপ্তার করেছে, নির্যাতন করছে। এবং আমাদের বয়স্ক যারা বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, যারা এই দেশ গঠনে জাতির পিতার নেতৃত্বে তারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন, সংগঠিত করেছেন, তারা কিন্তু আজকে তাদের হাতের মধ্যে হাত করা লাগিয়ে তারা ঠাড়া হেসরা করছে। এই যে শুধু আওয়ামী লীগের নেতৃবৃন্দ নয়, আপনি দেখেন হাসানুল হক ইনু সাহেব, আমাদের জাতীয় নেতা মুরিশিন আমু, তারপরে আপনার রাশেদ খান মেনন সাহেব, আপনার ডাক্তার দীপু মনি, আমাদের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য, আরো নেম ইট, আমাদের অনেক নেতৃবৃন্দ। তো আমাদের নারায়ণগঞ্জের যে আমাদের যে আইবি রহমান, আমাদের মেয়র,
সহ অনেককেই কিন্তু তারা এরকম হেনস্থা করছে। তো কেন করছে? তারা করছে যে আমাদের মনোবলকে ভেঙে দেওয়ার জন্য, আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীদের মনোবল ভেঙে দিয়েছে। তরুণ ছাত্র কর্মীদেরকে সারা বাংলাদেশে আমাদের নেতা আমিন ভাই আছেন, ওনার কাছে আরো বেশি ইনফরমেশন, এবং উনি অত্যন্ত ইনফরমেটিভ একজন মানুষ। আপনি চট্টগ্রাম, বৃহত্তর চট্টগ্রামে দেখেন প্রত্যেকটি জায়গায় আজকে আপনার খাল বিল নদী নালায় আমরা কি পেতাম? মাছ পেতাম, কিন্তু এখন লাশ পাওয়া যাচ্ছে, এবং কি আমাদের মা বোনদের লাশ। সবচেয়ে দুঃখজনক বিষয়, আজকের যে কথাটা আমি বললাম যে সকালে ফজরের নামাজ পড়ে নিজের ছাদের মধ্যে তিনি পায়চারি করছিলেন, সেই জায়গায় যদি একজন মানুষ সেফ না থাকে, তাহলে আপনার কি? আমি তো কোনো বাসা পাচ্ছি না যে আমার বাসার ছাদের উপর ফজরের নামাজ পড়ে যদি আমি হাঁটতে গিয়ে সেফ না থাকে আমাকে খুন করা হয়, তাহলে এটা কোনো দেশ? এই ইউনূস এবং এই রেজিম তারা এই দেশটাকে কি বানাতে চায়? এটাকে জাহান্নাম বানিয়ে দিয়েছে, জাহান্নাম। এটা তো আমাদের এই 30 লক্ষ মানুষ যারা রক্ত দিয়ে দেশ এনেছিলেন, 3 লক্ষ মা বোন যারা সব্রম দিয়েছিলেন এই লাল সবুজের পতাকায় ভূখণ্ড মানচিত্র জাতির পিতার নেতৃত্বে এই বাংলাদেশ তারা। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, যেহেতু আপনি দেশের বাইরে আছেন, সেই জায়গা থেকে জিজ্ঞেস করছি যে আমাদের অনেক প্রবাসী ভাইরা আছেন যাদের এখনো আমাদের বাংলাদেশের পাসপোর্ট তারা ক্যারি করছেন, তারা রেমিটেন্স পাঠাচ্ছেন আমাদেরকে। এই যারা বিদেশে আছেন সেই ভাইরা, সেই প্রবাসী পরিবারগুলো বাংলাদেশের আজকের এই অবস্থায় তারা কি বলতে চায়, বা তাদেরকে নিয়ে সংগঠিত করে আপনাদের শ্রমিকদের কথা, ইন্ডাস্ট্রির কথা বলেছিলেন, এই সেকেন্ড গিয়েতে আমি একটু বলেই চলে যাব। আজকে দেখেন 200 চট্টগ্রাম সহ 240টি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গিয়েছে। আমাদের এই ইন্ডাস্ট্রিগুলো আমাদের যারা আন্ডার প্রিভিলেজ মহিলারা কাজ করেন, তারা কিন্তু প্রায় 2 লাখের উপরে চট্টগ্রাম সহ আমার কাছে যে এখন পর্যন্ত 100% না হলেও 90-95 হবে। হ্যাঁ, এই অ্যাসেসমেন্টটা আজকে যারা এই চাকরিচ্যুত হয়েছে, চাকরি হারিয়েছে, তারা যাবে কোথায়? তারা কি করবে? ভবিষ্যৎ এই নারীদের কি হবে? তারা ঢাকায় বা রাজধানীতে থাকতে হইলে, গাজীপুর থাকতে হইলে তাদের মাসে এই খরচ কিভাবে চালায়? তাহলে দেশে কি আগামী দিনের জন্য আমরা কি অপেক্ষা, কি দেখতে চাই দেশে? বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই নারীদের জন্য কর্মসংস্থানের যে ব্যবস্থা করেছিলেন, আমাদের প্রাইভেট সেক্টর তারা যে ব্যবস্থা করেছিলেন, এই কাজগুলো তারা করেছিলেন, এবং গভর্নমেন্ট মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে সাপোর্ট দিয়েছিলেন। এই ইন্ডাস্ট্রিকে কাদের স্বার্থে কেন তারা ধ্বংস করছে? কাদেরকে খুশি করার জন্য? কারা লাভবান হবে? এইটাকে আমাদের চিন্তা করতে হবে। আমি বিশ্বাস করি বাংলাদেশের মানুষ, আপনি দুর্ভিক্ষর কথা বলছেন, আমাদের দুর্ভিক্ষ তো এখন আমাদের মা বোনরা যখন অসহায়ের মতো রাস্তায় দাঁড়িয়ে থাকবে, এর চেয়ে বড় দুর্ভিক্ষ কি হতে পারে? আমি মরে গেলাম না খেয়ে, এইটা তো একটা জিনিস, এইটা আমি মরেই গেলাম, কিন্তু আরো যে কথাগুলো আমি খুলাখুলি বলতে চাচ্ছি না, যারা যারা দীর্ঘদিন কষ্ট করে রোজগার করে তার মা বাপকে পরিবারকে তারা পালছিল, তারা কোথায় যাবে? কোথায় গিয়ে দাঁড়াবে? এই যে অবক্ষয়, সামাজিক অবক্ষয়ের জন্য বাংলাদেশের মানুষ আজকে অপেক্ষা করছে। তা আমি বলতে চাই, এই দেশকে রক্ষার জন্য আমাদের সবাইকে, এই যে প্রবাসীদের কথা বলেছেন, প্রবাসীরা রেমিটেন্স দিয়ে আপনার এই দেশে একটা বিরাট কন্ট্রিবিউটার, কিন্তু একজন যে ডাস্টবিন শফিক আছে না, এই লোকটা কোথার থেকে যে আসলো আমি জীবনে নামও তো শুনলাম না। সে বলে যে প্রবাসীদের টাকায় আপনার এই দেশ চলে না। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে প্রবাসীরা তাদের অর্জিত সমস্ত টাকা দেশের ফান্ডে দিয়েছে, অস্ত্র কিনে দিয়েছে, বিমান কিনে দিয়েছে, দেশের অস্ত্র কিনে দিয়েছে দেশকে মুক্তিযুদ্ধ ত্বরান্বিত করার জন্য। এই লোকটা একটা ইডিয়েট লোক, সরি টু সে দ্যাট, আমি অনলাইনে এরকম কথা বলতে চাই না, কিন্তু কত বড় স্পর্ধা এই ডাস্টবিন শফিক যে আজকে বলে যে প্রবাসীদের কোনো মানে রেমিটেন্স বাংলাদেশ চলে না। তো এই যে এরা যে নাবালক লোকজন,
তারা তো এই ক্যাবিনেটে যারা আছেন তারা ম্যাক্সিমাম এনজিও কর্মী। আমি ডিউ রেসপেক্ট উইথ দ্যাম। আমি কিন্তু এনজিও, কিন্তু একজন এনজিও চালাতে শুনেন, আমি কিন্তু এনজিওতে চ্যারিটিতে আমি কাজ করেছি। এনজিও কর্মীরা তারা একটি রাষ্ট্র পরিচালনা, একটি দেশ 18 কোটি মানুষের দেশ কিভাবে কন্ট্রোল করতে, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, ইকোনমি, এগুলো তো তাদের কোনো অভিজ্ঞতা নেই। ডক্টর ইউনূস উনি একটি ব্যাংক চালিয়েছেন, এটা গ্রামীণ ব্যাংক। গ্রামীণ ব্যাংকে যে লোক, আমাদের নেতা আমিন ভাই বলেছেন যে গ্রামীণ ব্যাংকের এমডি পোস্ট রিটায়ার্ড করার যে একটা এজ থাকে বাংলাদেশ ব্যাংকের যে নির্ধারিত, মানুষ হয়তো অনেক সময় পরিষ্কার না বিষয়টা, যে সব ব্যাংকের যে নিয়ম, উনি আরো প্রায় 18 বছর বেশি থেকেছে, তারপরে তার কোনো মনে শান্তি নেই। এই লোক কিভাবে উনি নোবেল পুরস্কার পেয়েছে এটা সবাই জানে। এই যে গ্রামীণ ব্যাংকের টাকা, এই যে গ্রামীণ ফোনের যে টাকা, এগুলো কোথায় ইনভেস্ট হয়েছে, এখন কোথায় হচ্ছে? প্যারিসে তাদের যে আপনার অফিস চালাচ্ছে, দুবাইতে চালাচ্ছে, ক্যালকাটায় অফিস করেছে, সাংবাদিকদেরকে টাকা দিচ্ছে বিভিন্ন জায়গায়, বট বাহিনী পালছেন, অনেক কোটি কোটি টাকা দিয়ে বট বাহিনী পালছে, অফিস নিয়েছে, সেগুলো আছে। ডক্টর ইউনূসের আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করবার জন্য যা যা করা প্রয়োজন উনি সবই করছেন। এটা কি সম্ভব? উনার তো অনেক বয়স, উনি একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, উনাকে বেশি খারাপ কথাও তো বলা যায় না আমাদের মতো তরুণ লোকজন যা, কিন্তু উনি যে কাজগুলা করছেন, উনাকে আমি বিশ্বাস করি, আমি উনার জন্য আমি বলতে চাই যে উনি আরো কিছুদিন বেঁচে থাকুক। আমিন ভাইকে সাক্ষী রেখেই বলতে চাই, আপনাকে সাক্ষী রেখে, উনি কিছুদিন বেঁচে থাকুক, উনার বিচার না হওয়া পর্যন্ত উনি যাতে বেঁচে থাকে, উনার নিজের বিচারটা উনি দেখে যেতে পারে, উনার মরণোত্তর বিচারও মানুষ করতে পারে। উনার বয়স হয়েছে, তো আমি উনাকে বেঁচে থাকার জন্য দোয়া করি, কারণ উনার বিচারটা রেস্কুসি করতে চাই যাতে। জি।